নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের বলতে এসেছি উল্টো রথে কেন পুরী যাবেন। সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা বেরোতেই পারিনি ব্রেকফাস্ট করবার জন্য। একবার ছাতা নিয়ে গেছিলাম গেটের বাইরে, সেখান থেকে মুড়ি, চপ, চানাচুর, চিড়ে ভাজা এসব কিনে এনেছি, আর সেই সব নিয়েই আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আসলে আমরা বাঙালিরা মানে সকলেই প্রায় কম বেশি একবার হলেও জীবনে পুরী এসেছি, কিন্তু এই রথের সময় আসবার কথা শুনলেই আমরা একদম আঁতকে উঠি। টিভিতে যখন এই ভয়ঙ্কর ভিড়ের ছবিটা দেখি আর নিউজ চ্যানেলে শুনি যে এই 200 জন পদপৃষ্ট হয়েছে, কয়েকজন মারা গেছে, তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কারণ প্রত্যেকেই তো তার নিজের সন্তানের কথাটি ভাববে। নিজের প্রাণের থেকে মূল্যবান বা প্রিয় জিনিস তো আর কারো কাছে কিছু নেই। সেই জন্য রথটাকে সাধারণত অনেকেই অ্যাভয়েড করেন এই ভিড়ের জন্য। কিন্তু তবুও আমি আপনাদেরকে ইন্সপায়ার করব বা বলবো যে জীবনে অন্তত একবার রথের সময় পুরী আসুন, কারণ রথই তো পুরীর মেন ফেস্টিভ্যাল। সেটা দেখলে পরে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা প্রত্যেকের জীবনেই হবে। আর উল্টো রথটাকে এই জন্যই প্রেফার করছি যে উল্টো রথের সময়তে কিন্তু ভগবানকে সবথেকে সুন্দরভাবে দর্শন করা যায়। সকাল সকাল মেয়েরা আর কেউ যেতে চাইল না, যেহেতু বৃষ্টি হচ্ছে, এক হাঁটু করে জল জমেছে পুরো রাস্তাটাতেই। তাই আমি, নীল আর পুটু বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। পান্ডাদের বাড়ির সামনে দিয়ে চলেছি, এখানে বাজার বসে গেছে। পুরীতে এখনো পর্যন্ত কিন্তু প্রায় সব হোটেলেই আপনার বেডরুমের সাথে সাথে একটি করে কিচেনও দেওয়া যায়, এবং সেই গ্যাস বাসনপত্র ভাড়া পাওয়া যায়। আপনি ইচ্ছা করলেই সেখানে গিয়ে রান্নাবান্না করে খেতে পারবেন। তো যেটা বলছিলাম, উল্টো রথের সময় মাসির বাড়ি থেকে রথগুলি টানা হয়ে গেলে শ্রী মন্দিরের সামনে এসে দাঁড়ায়, এবং সেই রথের উপরেই 3 দিন ভগবানকে রেখে দেওয়া হয়। সেই জন্য এই সকাল থেকে রাত পর্যন্ত যখনই আপনি মন্দিরের কাছে যাবেন, রথের উপরে গিয়ে একদম কাছ থেকে শ্রী জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন, যেটা কিন্তু মন্দিরে গিয়েও দর্শন করা সম্ভব হয় না। এখন তো মন্দিরে প্রচুর বড় বড় লাইন পড়ে, অনেকটা দূর থেকে দর্শন করতে হয়। ছোট দরজা দিয়ে একসাথে 3টি বিগ্রহ দেখা যায় না, তো সেরকম নানা রকম সমস্যা থাকে। কিন্তু এই রথের সময় গেলে প্রাণ ভরে যতক্ষণ খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা জগন্নাথ দর্শন করতে পারবেন। এবং সেই সুন্দর দর্শনটি করার জন্যই এই সকাল সকাল আমিও বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে। যতদিন আমরা পুরীতে থাকি প্রত্যেক দিন এই সকালবেলাটাকে যাই। আমাদের অবশ্য খানিকটা দেরি হয়েছে ব্রেকফাস্ট করে বেরোতে, নাহলে আরও ভোর ভোর আসলে কিন্তু এইটুকু ভিড়ও থাকে না, অনেক ফাঁকায় ফাঁকায় দর্শন করা যায়। গলি দিয়ে হেঁটে হেঁটে এই যে প্যান্ডেলটি করা আছে, এখানে কিন্তু প্রচুর চেয়ার রাখা আছে। যারা বয়স্ক মানুষ তারা এখানে বসে বসেই জগন্নাথ দর্শন করতে পারবেন। আর ঠিক সামনেই রথগুলি দাঁড়িয়ে রয়েছে, এবং ভগবানের বিগ্রহটা এতই বড় যে এই এত দূর থেকে বসে বসেও সুন্দর দর্শন করা যাচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, সেই জন্য আমরা এখানেই প্রণামটা সেরে নিচ্ছি। আর একদম যেটা রথের কাছাকাছি সেখানে একটু ভিড় ঠেলাঠেলি রয়েছে। প্রত্যেকেই চাইছেন একদম সামনে গিয়ে ভগবানকে দেখতে, তার একটি ছবি তুলতে, পুজো দিতে। আমরাও একটুখানি ঠেলাঠেলি করে যাব, কারণ আমাদের অফিসের একজন ম্যাডাম ওর ছেলের নামে পুজো দেওয়ার জন্য দিয়েছিলেন, সেটাই চেষ্টা করব পুজোটা দেওয়ার। ওই দেখুন, তিনি সকলকে দর্শন দেওয়ার জন্য রথ আলো করে একদম বসে রয়েছেন। বহু দূর থেকে তার বড় বড় চোখগুলি দেখা যাচ্ছে, এবং দূর থেকেই কিন্তু দর্শনটা ভালো হচ্ছে কাছাকাছি যাওয়ার থেকেও। এখানে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই, তবে পথ চলতেই আপনি দেখতে পাবেন তুলসীর মালা, পদ্মফুল, নারকেল এগুলো বিক্রি হচ্ছে। 25 থেকে 50 টাকা দাম। সেগুলি কিনে নিয়ে এই যে পান্ডাদের হাতে এসে দিলে ওনারা ওটি ছুঁড়ে দিচ্ছেন রথের উপরে। এই হয়ে গেল পুজো। আর ওনারাই প্রসাদ বিক্রি করছেন, তালপাতার ঠোঙায় করে 200 টাকা করে নিচ্ছেন। সেটি কিন্তু এখানেই উৎসর্গ করা রথের উপরে সেই প্রসাদ। আমরাও একটু ঠেলাঠেলি করে পান্ডাদের কাছে এলাম। ওই যে দেখুন, তুলসীর মালা আবার ছুঁড়ে দেওয়া হচ্ছে ভক্তদের দিকে, এবং সকলের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। 2-4 টুকরো তুলসী সবাই সংগ্রহ করছেন এখান থেকেই, ভগবানের মাথার তুলসী। আমরাও একটু কাছাকাছি এগিয়ে এসেছি।
পুজো দিলাম নারকেল দিয়ে এবং প্রসাদ সংগ্রহ করে নিলাম। এই যে এরকম ঠোঙাগুলি দিচ্ছেন 200 টাকা করে। প্রচুর ঠেলাঠেলি, সুভদ্রা মহারানীর রথে ছবি তুলতে পারলাম না। এসে পৌঁছালাম ধাক্কা খেতে খেতে বলরাম দেবের রথের সামনে। এখানে পাণ্ডাদের ভিড়টা একটু কম, তাই জন্য ভালো করে দর্শন করা যাচ্ছে। দিয়ে সেই ভিড়ের চাপ থেকে আবার পিছিয়ে এলাম আমাদের সেই আগের জায়গাটিতে। এখানে এরকম 10 টাকা করে প্রদীপ বিক্রি হচ্ছে। অনেকেই এই প্রদীপগুলি কিনে কিনে ভগবানের আরতি করছেন। আমরাও একটুখানি করে নিলাম। আজকে সকালটা এদিকেই কাটবে, আজকে আর আমরা সমুদ্রে যাব না। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। খুব ভালো লাগবে, কিন্তু সকালবেলা যদি আপনারা এসে এখানে বসেও থাকেন তাহলেও কোথা দিয়ে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আর ভগবানকে ছেড়ে যেতেও ইচ্ছে করবে না, এত সুন্দর এখান থেকে দর্শনটা হবে। সেই জন্যই আমি বারবার বলি যে উল্টো রথে একবার পুরী আসুন, দেখবেন ভগবানের কৃপায় কোনো অসুবিধা হবে না। আমরা 3 জনেই একে একে আরতি করে নিলাম। শুধু আমরা একা নয়, এরকম হাজার হাজার মানুষ আরতি করছেন। যেখানে সেখানে প্রদীপ রেখে দিচ্ছেন, পুলিশ ছুটে আসছে, ধমকাচ্ছে, আবার সরিয়ে দিচ্ছে। এরকমই চলছে সারাক্ষণ ধরে। আর যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই শুধু বাংলা কথা। এখানে একটি ছোট্ট বোন ওড়িশি নৃত্য দেখাচ্ছেন ভগবানকে, নৃত্য সেবা করছে। সেই দেখে একজন পান্ডা আবার তাকে প্রসাদও দিলেন। যার মনে যত কিছু রয়েছে কথা, সব কিছু ভগবানকে নিবেদন করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যার যা কিছু আকাঙ্ক্ষা রয়েছে, যা কিছু চাওয়া রয়েছে, সবটুকুই কিন্তু প্রাণ ভরে চেয়ে নেওয়া যায়। আর চোখের আরাম, প্রাণ ভরে ভগবানের দর্শন। শুধু যে ভগবানেরই সেবা করা হচ্ছে তা কিন্তু নয়, ভক্তদেরও সেবা করা হচ্ছে। যেমন এখানে কিছু মানুষ ORS বিলি করছেন। আমরা ওর লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ এটা তো একটু ভালো জিনিস। সেই জন্য আমরাও পেয়ে গেলাম 3টি ORS। এছাড়াও জায়গায় জায়গায় বিভিন্ন খাবার বিলি করা হচ্ছে, জল বিলি করা হচ্ছে। এত এত যে মানুষজন এসেছেন তাদের জন্য। চলুন ORS-এ চুমুক দিতে দিতে এবার কিন্তু আমরা ফিরবো। আমরাও নিয়মের গণ্ডিতে বাঁধা। আশ্রমেই আজকে কুপন কাটা আছে, 12:30টার মধ্যে খাবার ঘরে যেতে হবে। পথে ফেরার পথে আমরা দেখে নেব শ্বেত গঙ্গা। এটি একটি বিশাল বড় সরোবর, যেটি শ্বেত গঙ্গা নামে পরিচিত। স্বয়ং গঙ্গা দেবী নাকি এখানে আবির্ভূতা হয়েছিলেন, এবং তার সেই শ্বেত শুভ্র রূপ দেখে এই সরোবরটির নাম হয়েছিল শ্বেত গঙ্গা। এর মাঝখানেও একটি ছোট্ট মন্দির আছে, এবং সেখানে একটি বিষ্ণু বিগ্রহও রয়েছে। খুবই পবিত্র বলে এটিকে মনে করা হয়। পুরীতে তো কাছাকাছি গঙ্গা নেই, তাই এই সরোবরটিতে স্নান করলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ করা যায়। সেই জন্য এখানেও হাজার হাজার মানুষ এসেছেন স্নানটুকু সেরে নিতে। আর পথ চলতে এরকম ছোট ছোট রথ পাণ্ডাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানেও কিন্তু বিগ্রহ রয়েছেন, জগন্নাথ বসে আছেন, এবং এখানেও নানানভাবে এরা সাজান। মন্দিরের রিচুয়ালসগুলো এনারাও পালন করেন। একজন বয়স্ক পান্ডাও বসে রয়েছেন তার বাড়ির সামনে, আর ভিড় দেখছেন। হাজার হাজার মানুষের ভিড়ের কিন্তু শেষ নেই। সকলেরই একটি উদ্দেশ্য, জগন্নাথ দর্শন। এটি হচ্ছে টাইগার হাউস। বাড়ির সামনে বিশাল বড় একটি টাইগারের মূর্তিও বানিয়ে রাখা হয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে আমরা একবার দাঁড়ালাম রাবড়ি খাওয়ার জন্য। পুরীতে আসবেন, রাবড়ি খাবেন না, ছানা পোড়া খাবেন না, খাজা কিনবেন না, এরকম তো হতেই পারে না। অবশ্য গ্রুপের মেম্বাররা জানে না, তাহলে ধরে পেটাতো আমাদেরকে। হর্ষ বিষাদ সবই কিন্তু একসাথে। সবাই এত আনন্দ করছেন, জগন্নাথ দর্শন করছেন, আবার কেউ চলেছেন স্বর্গ পথে, স্বর্গদ্বারে। আর এরপরে আমরা এলাম যেখানে, সেটি হচ্ছে শ্রী রাধাকান্ত মঠ বা গম্ভীরা। এখানে আসলে কিন্তু একবার করে গম্ভীরা দর্শন করতেই হয়।
কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার জীবনের শেষ 18টা বছর এই গম্ভীরাতেই কাটিয়েছিলেন। গম্ভীরা ছিল তৎকালীন পুরীর রাজার, যিনি মন্ত্রী ছিলেন, রাজপুরোহিত ছিলেন, কাশী মিশ্র, তার বাড়ি। এবং তার বাড়ির একটি নির্জন কক্ষকেই বলা হতো গম্ভীরা, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব থাকতেন। গম্ভীর কথার অর্থই হচ্ছে তো গভীর বা গুরু গম্ভীর বা নিভৃত। তার সেই নিভৃত বাসের কক্ষটিই হচ্ছে গম্ভীরা। এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত মহাপ্রভুর ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তার পাদুকা, তার কাঁথা, তার বিছানা, জপমালা, এগুলি কিন্তু দর্শন করা যায়। অত্যন্ত পবিত্র গৌড়ীয় বৈষ্ণবদের কাছে একটি স্থান। আমরাও প্রতি বছর আসি এখানে প্রণাম জানাতে, কারণ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে মহাপ্রভুর শরণ তো নিতেই হবে। আমরাও খানিক খাজা কিনে নিয়েছি বাড়ির জন্য। টুকটাক কেনাকাটা চলছেই, রাস্তার দুধারে অজস্র দোকান, আর তার সাথে টুকটাক কেনাকাটা। এই করতে করতে এবারে ফিরবো। আপনাদেরকে আর একটা পুরীর এপিসোড কিন্তু দেখাবো আমি। এর পরের এপিসোডে আমি জানাবো আমাদের এই ট্রিপটাতে কীরকম ধরনের খরচ হলো। এই রথের সময় পিক সিজনে এলেও কী ধরনের খরচ হতে পারে তার একটা আন্দাজ দেব পরের ভিডিওতে। ধন্যবাদ।